অনেক বড় ক্ষতি করেছে আমার, অনেক বড়। কি ক্ষতি? সেটা পরে বলা যাবে, আগে এটা বলুন, হাত কি মেলাবেন? সাকওয়াত আলম এক ভ্রু উঁচু করে বলেন, আপনাকে বিশ্বাস করার করবো কিভাবে? আমারই তো শত্রু অভাব নেই। হাসালেন স্যার, একা একা আর কত চেষ্টা করবেন? দল বাড়ি না হলে জিততে পারবেন না এই খেলায়। আমিও ওর ক্ষতি চাই, ওর জন্য আমার 30 কোটি টাকা লস হয়েছে। ওকে ধ্বংস না করলে আমার শান্তি হবে না। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। হাত মেলালে আপনারও লাভ, আমারও লাভ। সাকওয়াত আলম ভাবলেন কিছুক্ষণ, এরপর হঠাৎ কি মনে করে হেসে ফেললেন। লোকটা বুঝলো এই হাসির অর্থ। হাত মেলালো দুজন। হারুন রহমান শুধু দীর্ঘশ্বাস ছাড়লেন পাশ থেকে। লোকটা বলে উঠল, এখন আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তাহলেই ওকে হারানো সম্ভব। ওর গার্লফ্রেন্ড হয়েছে না? তাহলে ওকে টার্গেট করতে হবে, আমাদের মেয়েটাকে। তা এখনো জানে না, শুধু শুনেছি যে ওর পছন্দ আছে একজন। খবর লাগাতে হবে। ওকে, তাহলে এই কথাই রইল। লোকটা উঠে দাঁড়ালো। সাকওয়াত আলমও দাঁড়ালো। তিনি বললেন, আপনার নামটা তো জানা হলো না। লোকটা হাসছেন, হেসে বললেন, নওশাদ, নওশাদ আহমেদ। চলে গেলেন তিনি। সাকওয়াত আলম কপাল কুঁচকালেন, চেয়ারে বসে পড়লেন। হারুন রহমানের উদ্দেশ্যে বললেন, এর সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করো, শুরু থেকে শেষ সবটা। হারুন রহমান মাথা নাড়লেন। সাকওয়াত আলম গম্ভীরভাবে ভাবতে লাগলেন কিছু একটা। রাত হয়ে এসেছে, তবুও বৃষ্টির তাণ্ডব থামেনি, বরং বেড়ে গিয়েছে আরো। কুহু সেদিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। বিছানায় মাথাটা এলিয়ে দিল সে। হঠাৎ করেই তার কোনো কিছু ভাল লাগছে না। তার ভেতরের সত্তাটা হঠাৎ বলে উঠল, আহনাফকে ব্লক করার পর থেকেই এমন লাগছে তোর। আনব্লক কর, দেখবি ভাল লাগবে। কুহু ফোনটা হাতে নিল একবার, পরক্ষণেই নিজের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আবার বোকামো করতে যাচ্ছিস কুহু। ছি, একজনকে ভালোবেসে তোর শিক্ষা হয়নি যে আজ আবার? না না না। কুহু নিজেকে সামলাতে লাগলো। নিজের সাথে নিজেই কথা বলছে সে, এ কথা ও কথা বলে নিজেকে বোঝাচ্ছে। হঠাৎ তখন দরজাটায় ঠক ঠক শব্দ করলো কেউ। কুহু কপাল কুঁচকালো। কেন যেন মনে হলো শব্দটি ব্যালকনি থেকে এসেছে। কুহু দাঁড়িয়ে পড়ল। শব্দটা আবার হলো। কুহু তার রুমে থাকা মোটা লাঠিটা উঠিয়ে নিল। এরপর আস্তে আস্তে দরজার দিকে এগোলো। আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে লাঠি উঁচু করে চেঁচাতে নিবে, তখনই তার হাত ধরে ফেলল যুবকটা। কুহু নিজেও হা হয়ে গেল। আহানাবকে এখানে আশা করেনি সে। এ তো কেমন করে? তার ভাবনার মাঝে আহানাব বলল, তোমার মতো ডাকাতের সাথে প্রেম কে করেছিল জানতে ইচ্ছা করছে খুব। কুহু ঝাটকা মেরে লাঠিটা সরিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল, আপনি এখানে কি করে এলেন? আসতে বলো, সবাইকে জানাবে না কি এখন? কুহু চুপসে গেল। আহানাপ ভিজে জুবুথুবু অবস্থা। ভিতরে এলো সে। চারিদিকে নজর বোলালো একবার। কুহু চাপা স্বরে বলে উঠল, এই ভেতরে কই যান? বের হন, বের হন বলছি। আহানাপ তার কথা তো শুনলই না, উল্টো বিছানায় গিয়ে বসলো। কুহু বলে উঠল, এই বিছানা ভিজে যাবে তো। আহানাপ উঠল না, বরং দু পায়ের জুতো খুলে পা উঠিয়ে আরাম করে বসলো আরো। কুহু বলে উঠল, এই কি করছেন আপনি? কেন এসছেন এখানে? আর কি করে এলেন? তোমার এক্সের নাম কি গো বউ? কুহু ছাদ করে উঠল, খেকিয়ে বলল, বউ? কে বউ? কার বউ? এই বের হন তো আপনি। নাম বলো আগে। শটটা এবার একটু কঠোর হলো তার। কুহু চাইছে না নামটা বলতে। ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করতে চায় না সে বলল, আপনি কি করবেন জেনে? আপনি বের হবেন না অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব? আহানাপ এগিয়ে এলো তার দিকে। কুহু নড়ল না তার জায়গা থেকে, বরং মোটা লাঠিটা কাঁধে উঠালো নিজের। আহানাপ হাসলো তা দেখে। সে ওর সামনে এসে দাঁড়ালো, একদম কাছাকাছি এসে থমকালো। কুহু ভয় পেল না মোটেও। নিজের বাড়িতে আবার কিসের ভয়? আহানাপ ওর মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আহনাব শাহরিয়ারের সাথে পারবে তুমি? তোমার হাতের এই লাঠি আমার বডি দেখলেই ভেঙে যাবে। কুহু নিজের মাথা সরিয়ে নিয়ে বলল, আপনার ঘৃণা হচ্ছে না আমার উপর? এত কিছু বললাম তাও আপনি? রেনান শাহরিয়ার রাহুল। কুহু থমকে গেল আহানাপের মুখে পরিচিত সেই নামটা শুনে। ভেতরটা কেমন যেন করে উঠল তার। চমকে তাকালো আহানাপের দিকে। আহানাপ কুহুর চুলের নিচের অংশ নিয়ে নাড়াচাড়া করছে। কুহু বলল, আপনি কি করে? আহানাপ তাকালো তার দিকে, ঠোঁট বেঁকে গেল তার। আহনাব শাহরিয়ারের বাম হাতের খেলা এসব। তুমি যে আহনাব শাহরিয়ারকে চেনো তার বাহিরেও
এর একটা পরিচয় আছে যা তোমার অজানা, বুঝলে? আহানাপ ওর দিকে খানিকটা ঝুঁকে বলল কথাটা। কুহু মাথাটা পেছনে সরিয়ে নিল। আহানাপকে আরো ঝুঁকতে দেখে সে ধাক্কা মারল। আহানাপ 2 পা পেছালো। হঠাৎ করে কিছু পড়ার শব্দ হলো যেন। কুহু তাকালো নিচে, চক্ষু চরক গাছ তার। আহানাপের গুজে রাখা রিভলভারটা পড়ে গেছে। আহানাপ সূচক শব্দ করলো, বাঁকাও হাসলো। ভয় পেয়েছে তার তিলোত্তমা, কিন্তু কুহু রিভলভারটার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, আপনি এখনো চোর পুলিশ খেলেন? আরে বেটা, আপনি দেখি এখনো বাচ্চা রয়ে গেছেন। কথাটা বলেই কুহু রিভলভারটা তুলল। বড্ড ভারী। কুহু বলল, এই দিলাম মেরে। কুহু আহনাপের দিকে তাক করে বলল কথাটা। আহনাপ হেসে বলল, রিয়েল এটা? কুহু বিশ্বাস করলো না। তাই? হ্যাঁ। আসেন আপনাকে মেরে দিই তাহলে। আমি মজা করছি না তিলোত্তমা, এটা সত্যিকারের বন্দুক। আচ্ছা, হ্যাঁ। ডিচকাও। কুহু কথাটা বলে মজার ছলে ট্রিগার চাপলো। হঠাৎই একটা শব্দ হলো। তখন কুহু চমকে রিভলভারটা ফেলে দিল। আহানাপকে ঢলে পড়তে দেখে পিলে চমকে উঠল। তার হাত পা কাঁপতে লাগলো রীতিমতো। এটা সত্যিকারের বন্দুক ছিল। কুহু ও বাঙ্গি বলে চেঁচিয়ে আহানাপের কাছে এগিয়ে গেল। আহানাপের চোখ বন্ধ দেখে আত্মা কেঁপে উঠল। সে খুন করে ফেলল। কুহু ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আহানাপের পাশে। রাত গভীর হয়েছে। আশেপাশে চেঁচামেচি থেমে এখন শুনশান চারিদিক। ফ্যানের ভো ভো শব্দ আর মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে শুধু। বাইরে এখনো ঝিরঝির বৃষ্টি পড়ছে। কুহু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে এক মনে বাইরে তাকিয়ে সে। চঞ্চল কুহু হঠাৎই কেমন আজ গম্ভীর হয়ে গেছে যেন। আমার সাথে চলো সানায়া, এখানে থাকাটা সেফ নয় তোমার জন্য। কুহু কুহু শেখ। সাকওয়াত আলম হাসলেন, এরপর বললেন, সেটা তো বাকি সবার কাছে, আমার কাছে তুমি। কুহু তাকে মাঝপথে আটকে বলল, আপনি এই মাঝরাতে এখানে কেন এসেছেন? আপনি কি সবাইকে জানাতে চাইছেন কথাটা? আমার শর্তের কথা কি ভুলে গিয়েছেন? কুহু ঘুরে বলল কথাটা। সাকওয়াত আলম বলেন, আমার মেয়ের উপর হামলা হয়েছে আর আমি চুপ করে বসে থাকবো সকালের অপেক্ষায়? আমার উপর নজর রাখতে মানা করেছিলাম আপনাকে। শাট আপ সানায়া, বিপদ আমাদের চারপাশে ঘুরছে, তুমি আমার মেয়ে এটা জানলে? আমি নই আপনার মেয়ে। কুহু চেঁচিয়ে বলল কথাটা। সাকওয়াত আলম আহত চোখে তাকালো মেয়ের দিকে। কুহুর উপর তিনি সর্বদা নজর রাখার জন্য লোক লাগিয়ে রেখেছিলেন। সেই তাকে জানিয়েছে যে কুহুদের বাড়ি থেকে গুলির শব্দ এসেছে। সাকওয়াত আলম কিছুক্ষণ থম মেরে বসেছিলেন কথাটা শোনার পর। কিভাবে যে এখানে এসেছে এটা সেই জানে শুধু। আমার উপর কোনো হামলা হয়নি, আমি বেলুন ফাটিয়েছিলাম, সেটার শব্দ হয়েছিল। সাকওয়াত আলম ভাবনা থেকে বেরিয়ে এলেন। অজ্ঞান হলে কি করে? এই কদিন কম ধকল তো যায়নি, তাই হয়তো। তবে আপনার এখানে আসা মোটেও উচিত হয়নি। দরজায় তখন কড়া নাড়া শব্দ হলো। কথার মাঝে ভাটা পড়লো তাদের। কুহু সূচক শব্দ করল, আপনার মোটেও এখানে আসা উচিত হয়নি। ভাই, তখন গুলির শব্দ এলো না, মানে আপনি কি আবার ভাবিকে? আরে ভাই, আমাকে গুলি মারছিল তোর ভাবি। ভাগ্যিস নিশানা খারাপ, তা না হলে পটল, আলু, ঝিঙ্গা সবই আজকে তুলতাম। সাথে ভাবির প্রিয় বাঙ্গি। কথাটা বলেই রাফি দাঁত কেলালো। আহানাব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোদা জানে জ্ঞান ফিরছে নাকি, আমি তো শুধু একটু নাটক করছিলাম। আর বাকিটা ইতিহাস। রাফির হাসি শুনে আহানাব সরু চোখে তাকালো তার দিকে। রাফি চুপ হয়ে গেল। আহানাব বলে উঠল, একটা কল করব কি? আপনি ভাবিকে ফেলে রেখে চলে আসলেন কেন? গুলির শব্দে সব দৌড়ে আসছিল, ওখানে থাকলে দেখা যেত, উল্টাপাল্টা কথা বলতো। রাফি বিজ্ঞের মতো মাথা নাড়ল। আহানাব বিছানায় আরাম করে বসে বলল, কি একটা কপাল, দুনিয়ায় এত ছেলে থাকতে রাহুলের সাথেই ও। দীর্ঘশ্বাস ছাড়লো আহানাব। রাফি বলল, মাইয়া মানুষ কেন জানি খারাপের উপর বেশি আকৃষ্ট হয়, ভালো কিছু এদের হজম হয় না। আমি কি ভালো মানুষ নাকি? আপনাকে কি কম মেয়ে পছন্দ করে নাকি? আহানাবের প্রশ্নের সাথে সাথে রাফি জবাব দেয়। আহানাবের মুখটা ছোট হয়ে গেল। বড্ড আহত স্বরে বলল, যাকে আমি চাইলাম সে তো আমারে চাইলো না। তাহলে কাকে চাইলো? রাফি কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো। আহানাব বিছানায় হেলান দিয়ে মাথাটা এলিয়ে দিল। ওর চোখে আমি আজও আমার জন্য ভালোবাসা দেখিনি।
রাহুলের সাথে যখন ওই দিন ভার্সিটিতে দেখা হয়েছিল তখন দেখেছিলাম আমি তার ওই সিক্ত চোখ, কাজল কালো আঁখি জোড়ায় পানি দেখেছিলাম আমি। মানে এত কিছুর পরেও ও রাহুলের জন্য ফিলিংস কমেনি। প্রথম প্রেম চাইলেও মানুষ ভুলতে পারে না, কেউই পারে না। কেউ যদি বলে সে ভুলে গেছে, তাহলে বুঝে নেবেন বিপরীত পক্ষের দেওয়া আঘাত ছিল অত্যন্ত জঘন্য রকমের, যা তাকে এটা বলতে বাধ্য করিয়েছে। তবে সে যে সত্যি ভুলে গেছে এমন না। আহানাব অদ্ভুত নয়নে তাকে ওর দিকে। রাফিকে দেখে মনে হচ্ছে সে অন্য কোনো জগতে চলে গেছে। আহানাব বলে উঠল, প্রথম প্রেমের খেতায় আগুন। এইসব প্রথম প্রথম বলতে কিছু হয় না, শেষ পর্যন্ত যে থাকে সেই আসল, বুঝেছিস? আর এই আহনাফ শাহরিয়ারি আছে এই কুহুর শেখের ভাগ্যে, অন্য আর কেউ না। যদি অন্য কেউ থাকে তাহলে কি করবেন? আহানাব কেমন করে হাসলো, এরপর বলল, থাকবে না। এই আহনাফ শাহরিয়ার বেঁচে থাকতে তা হবে না। আর যদি কোনো দিন এমন হয়ও তাহলে ওকে মেরে নিজে মরব, তাও অন্য কারো হতে দিব না। ভাবি বুঝলো না যে আপনার মতো ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। ওই রাহুল হুল ফুটিয়ে দেওয়ার পরেও ভাবির তারই ভাল লাগে। হতাশ, খুবই হতাশ। এই শালাই বা দেশে আসলো কেন বুঝতেছি না, এমনি এমনি তো আর আসেনি। শালা দেশে আসলেই কাউকে না কাউকে ফুল ফুটিয়ে চলে যায়, বাস না দিলে যেন পেটের ভাত হজম হয় না। নজর রাখ। রাফি মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আজকে আর বাসায় যাস না, এখানেই থাক। আহানাপের এই কথার অপেক্ষায় যেন সে ছিল। আহানাপের বলতে দেরি, তাকে ছেলে রাফি শুয়ে পড়তে দেরি হয়নি। আহানাপ হাসলো। কতদিন দু ভাইয়ের একসাথে থাকা হয়নি। ছেলেটা বড্ড বাচ্চামো করে এখনো, তাই তো আহানাপ আর এসব ভাবনায় গেল না। সেও শুয়ে পড়ল। গরিবের বাড়ি স্যার, এতটুকু আপ্যায়ন করতেই পারলাম। আয়ান হালকা হেসে কথাগুলো বলল। আনোয়ারা বেগম এসে ট্রেটা শব্দ করে টেবিলে রাখলো। সাকওয়াত আলম ট্রের দিকে তাকালেন। চা আর আস্ত এক আখ রাখা। আয়ান হতাশ চোখে মায়ের দিকে তাকালো তা দেখে। আনোয়ারা বেগম তা দেখেও দেখলেন না। তিনি দাঁতে দাঁত পিষে আস্তে করে বলেন, আসছে মাঝরাতে, দরজা যে খুলেছি এটাই তো কত, আবার নাস্তাও আশা করে। একটা যে মাথায় মারিনি, এজন্য পা ধরে সালাম করা উচিত। আস্তে করে কথাগুলো বললেও সাকওয়াত আলমের কানে তা গেল। উনি হেসে বললেন, এসবের কি দরকার ছিল? আমি আসলে এদিক দিয়ে একটা কাজ সেরে যাচ্ছিলাম। হারুন বলল এখানে আপনাদের বাড়ি, ভাবলাম দেখা করে যাই, এই আর কি। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসলো। হারুন রহমান বলেন, মানে আখটাকে চা দিয়ে চুবিয়ে খাবো মানে? আপনাদের এখানে নিয়ম এটা, বললে খেতে সুবিধা হতো আর কি। কুহু বহু কষ্টে নিজের হাসি আটকালো। সাকওয়াত আলম খানিকটা রাগী স্বরে বলেন, হারুন? হারুন রহমান মুখটা পাংশুটে করে ফেললেন। একজন এমপি বাসায় এসেছে আর সম্মান কি দিচ্ছে দেখো। আজ তো এক আখ আর চা দিয়েছে। আনোয়ারা বেগম বেশ বুঝলেন তাকে খচা মারতে কথাটা বলা হয়েছে। উনি একটু হেসে বলেন, চাপাতি আছে আনবো? না মানে আখটাকে কাটতে, আপনাকে নয়। হারুন রহমান বড় বড় চোখ করে তাকালেন আনোয়ারা বেগমের দিকে। শালা কি দরজাল মহিলা। আহা মা, থামো তুমি। স্যার, আপনার কিছু মনে করবেন না? আরে না না না, তা আপনারা আছেন কেমন? এত বড় একটা দুর্ঘটনা গেল। ভীষণ ভালো আছি আমরা। এই যে মাঝরাতে অতিথি এসেছে, কি যে খুশি লাগছে না আমার। মানে ওই যে কি যেন একটা গান আছে না, আরে চিকুন চ্যামিলি কি না কি যেন, ওই গানটাতে নাচতে মন চাইতেছে। দয়াল জ্বর আবার কি? আয়ানের প্রশ্ন শুনে হারুন আলম বলেন, ডিজে দয়াল। কুহু আর হাসি আটকে রাখতে পারল না, হো হো করে হেসে ফেলল। দরজালকে দয়ার জাল বলেছে এটা সে ভালোই বুঝেছে, কিন্তু ডিজে দরজাল। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাকওয়াত আলম সেদিকে তাকিয়ে রইলেন। এই প্রথম মেয়েকে এভাবে হাসতে দেখলেন ভদ্রলোক। এমনই হাসলেও তার সামনে কখনো হাসে না এই মেয়ে। মায়ের মতো হয়েছে একদম। হাসলেন সাকওয়াত আলম। হারুন রহমান বলেন, আমাদেরও এই মাঝরাতে আপনার মতো একজন দয়ার জাল মহিলার থেকে আপ্যায়ন পেয়ে নিজেদের এতটা ধন্য মনে হচ্ছে যে কি আর বলবো। আমার তো ওই তুরাক্তু গানটা নাচতে মন চাইছে। আসেন আফা,
একসাথে নাচি। হারুন রহমান একটু নাচের ভঙ্গিমা করলেন। সাকওয়াত আলম একটু চোখ রাঙ্গাতেই থেমে গেলেন। কুহু আরো জোরে জোরে হাসতে লাগলো। আয়ান কুহুর দিকে তাকিয়ে হাসছে। এই মেয়েটা হাসলে তার মুখের হাসি চলে আসে আপনা আপনি। আয়ান মনে মনে আওড়ালো, সুহাসিনী, আমার সুহাসিনী। হাসলো আয়ান। এদিকে আনোয়ারা বেগম ক্ষিপ্ত চোখে তাকালেন হারুন রহমানের দিকে। ওনাকে কিছু বলতে না পেরে কুহুকে হাসতে দেখে বলেন, ওই তুই হাসছিস কেন? ঈদ লেগে গেছে কালকে? হাসুক না, সমস্যা তো নেই। এই হাসি লক্ষ টাকা দিয়েও বোধহয় কেনা যাবে না। হাসছে হাসুক। আনোয়ারা বেগম কেমন করে যেন তাকালেন ওর দিকে। কুহু হাসি বন্ধ করে ফেলেছে ততক্ষণে। নিজেকে একটু সিরিয়াস করলো। সাকওয়াত আলম বুঝলেন যে মেয়ে তার গমরা মুখ নয়, বরং তাকে দেখলে অভিনয় করে। মনে মনে হাসলেন ভদ্রলোক। মায়ের ফটোকপি হয়েছে একদম। সাকওয়াত আলম আর সেসব ভাবনায় গিয়ে নিজেকে আবেগী করলেন না। কিছু বলতে নিবে তখন তার চোখ গিয়ে আটকালো কুহুর বিছানার পাশের দেওয়ালে। দেওয়ালটা ছিদ্র হয়ে গেছে। সাকওয়াত আলম 100% নিশ্চিত এটা গুলির কারণে হয়েছে। তার মানে সত্যি গুলি করা হয়েছিল? মেয়েটা মিথ্যে বললো কেন তাহলে? কিছু কি লুকোতে চাইছে ও? না, এবার থেকে দিনের বেলাও মেয়ের উপর তার নজর রাখতে হবে। শুধু রাতের পাহারা দিয়ে চলবে না। সাকওয়াত আলম আর কিছু বললেন না। উঠে দাঁড়ালেন ভদ্রলোক। এরপর বললেন, আপনারা একটু সাবধানে থাকবেন। মানে বিপদের কথা তো বলা যায় না, তাই আর কি। আমাকে এক গ্লাস পানি দিবেন একটু? আনোয়ারা বেগম বিড়বিড় করতে করতে চলে গেলেন। হারুন রহমান ভেঙ্গালেন ভদ্রমহিলাকে। ভাগ্যিস দেখেননি তিনি। সাকওয়াত আলম আয়ানের উদ্দেশ্যে বললেন, আমার ড্রাইভার বাইরে আছে নাকি একটু দেখবে? জি অবশ্যই। আয়ান চলে গেল সাথে সাথে। সাকওয়াত আলম কুহুর দিকে তাকিয়ে বলেন, বাসায় চলো আমার সাথে, রাজনীতি ছেড়ে দেব, সময় দাও। 5 বছর ধরে সেম কথা বলছেন। আপনার যদি এতই ইচ্ছে থাকতো মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার, তাহলে অনেক আগেই পদত্যাগ করে ফেলতেন। ছোট মুখে একটা বড় কথা বললাম ছোট মা। স্যার রাজনীতি স্যারের হয়ে তেল মারতেন না আমাকে। আমি আগেও বলছি, রাত হয়েছে অনেক। আনোয়ারা বেগম পানির গ্লাস নিয়ে হাজির হলেন তখন। হারুন রহমান বলেন, এত তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে চলে এলেন? আপনি একটু চিকন চামড়া গানে নেচে আসতেন। আনোয়ারা বেগম খেকিয়ে কিছু বলতে নিলে সাকওয়াত আলম থামিয়ে দিলেন। হারুন? হারুন রহমান কিছু বললেন না আর। স্যারের জন্য এই মহিলা বেঁচে গেল আজ। সাকওয়াত আলম উঠে দাঁড়ালেন। আজ আসি তাহলে। সকালে নাস্তাটা করেই যাইতেন। চার মধ্যে আখ চুবিয়ে খাওয়ার অভ্যাস নেই। পরে কোনোদিন। কি বলেন স্যার? হারুন? হারুন রহমান আবার চুপসে গেলেন। আপনারা সাবধানে থাকবেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, ভালো থেকো। আমার বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। কুহু কিছু বলল না। আনোয়ারা বেগম বলেন, সে কি, বাড়ির দরজা খুলে রাখবেন কিসের জন্য? চায়ের সাথে আখ চুবিয়ে খেতে দাওয়াত রইল, আপনিও যাবেন। আহা হারুন, তুমি থামো, চলো, রাত শেষ হয়ে যাচ্ছে। কথাটা বলেই বেরিয়ে গেল সাকওয়াত আলম। হারুন রহমান গেলেন। তার যাওয়ার আগে আখটা নিয়ে গেলেন সাথে করে। আনোয়ারা বেগম তেতে কিছু বলতে গিয়েও বললেন না, তবে মনে মনে গালিগালাজ করলেন। কুহু এক জায়গাতেই বসে রইল। আহানাব তার মানে ঠিক আছে, নাটক করছিল। তার মানে কুহু কি ভয়টা না পেয়েছিল? বিড়িখোর পোলা একটা, খাই তো গোবর ঠিকই আছে। কুহু বিছানায় শরীরটা এলিয়ে দিল। কিছু কিছু জিনিস ভাবছে সে। রোদেলার পুরো পরিবার সাকওয়াত আলমকে অপছন্দ করে কোনো এক কারণে। তার মানে আহানাবও অপছন্দ করে, কিন্তু কেন? আচ্ছা, আহানাব যখন জানবে যে সাকওয়াত আলম তার বাবা, তখন কি হবে? কিন্তু সাকওয়াত আলম তো কখনো ওদের সম্পর্কে কিছু বলে না। সে তো জানে রোদেলা তার বেস্ট ফ্রেন্ড। তাহলে কাহিনীটা আসলে কি? আহানাবকে জিজ্ঞাসা করবে সে। তাই করবে বরং। কুহু ভাবতে ভাবতে কখন যে ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না। ঘড়ির কাঁটা 10-এর ঘরে। অনেক রাত করে ঘুমায় আহানাব আর রাফি এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোনটা শব্দ করে বেজে উঠল। বেজে বেজে কেটে গেল, অথচ তাদের হুঁশ নেই। আবার শব্দ করে বেজে উঠল আহানাবের ফোন। রাফি ফোনটা হাত
ট্রে আহানাপের কানের সামনে এনে রেখে অন্যদিকে ফিরে ঘুরল। আবার আহানাপ সূচক শব্দ করলো ফোনের বিভৎস শব্দে। কোনো মতে ফোনটা রিসিভ করলো সে। তার হ্যালো বলার আগেই ভেসে এলো আরিফের অস্পষ্ট আওয়াজ, দোস্ত নিধি, আমার নিধি। আরিফ কথা বলতে পারছে না, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আহানাপের ঘুম হাওয়ায় মিলে গেল। সে সাথে সাথে বলে উঠল, আরিফ। হ্যালো আরিফ, কি হয়েছে নিধির? তুই কোথায়? ঠিক আছিস তো? হ্যালো। অপর পাশ থেকে শুধু আরিফের কিছু অস্পষ্ট শব্দ ভেসে এলো। নিধিকে বাঁচা, গুলি আমাকে। আর কিছু শোনা গেল না। হ্যাপি বার্থডে। আহানাপ চমকে উঠল। আরিফ, নিধি, আদিত, নাতাশা, আহান শাহরিয়ার সবাই হাতে বেলুন নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে। আহান শাহরিয়ার অবশ্য বেশি দাঁত কেলাচ্ছে। আহানাপ এখনো অবাক হয়ে তাকিয়ে রয়েছে। সে তো নিজেই ভুলে গিয়েছিল আহানাপের অন্য একটা ফ্ল্যাটে ছিল আরিফ আর নিধি। আহানাপ সেখানেই আসে দৌড়ে। আর আসতেই কেসা লাগা হামারা মজাক। আহানাপ আরিফের দিকে তাকালো। ওকে উপর থেকে নিচ পরোক্ষ করলো। তীক্ষ্ণ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। আহান শাহরিয়া বুঝলেন ছেলে তার খেপেছে। তিনি বলে উঠলেন, ওদের কিছু বলো না, আইডিয়াটা আমার। আহানাপ তার দিকে তাকালো। এবার আহান শাহরিয়ার বললেন, চমক কেমন লাগলো সেটা বলো। পুরো আপনার কাছে সব কিছু মজা মনে হয়? এটা মজা করার কোনো বিষয় ছিল? আপনার কোনো ধারণা আছে যে এটা শোনার পর আমার কি অবস্থা হয়েছিল? আহা, তুমি বুঝলে না, দুঃখের পরেই তো সুখ আসে রে পাগলা। তখন দুঃখ পেয়েছিলে, এখন আনন্দ। আহানাপ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। এই বন্ধুমহল তার পৃথিবীর অর্ধেকটা জুড়ে। এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা আহানাপের সহ্য হয় না। সে বলে উঠল, ফাইজলামি করার একটা সীমা আছে আহান শাহরিয়ার। আর তোকে তো আজকে। আহানাপ আরিফের দিকে তেড়ে গেল। সবাই মিলে ধরল ওকে। আরিফ বলে উঠল, মারিস না ভাই, আমি প্রেগনেন্ট। কি? এই তুমি কার সাথে কি করেছো? হ্যাঁ, কার বাচ্চা এটা? বাচ্চার মাকে সত্য করে বলো। সবাই আরেক দফা একসাথে বলে উঠল। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো এবার। ও আব্বা গো, এই কি সর্বনাশ হলো আমার! কার না কার বাচ্চা পেটে ধরেছে তোমার জামাই। সবাই হা করে নিধির কান্না দেখতে লাগলো। আরিফ ধমকে উঠল, চুপ, পাগল হয়েছে তুমি? কি এখন আর আমাকে পাগলও বলছে? সবাই এবার একসাথে হো হো করে হেসে ফেললো। আহানাপও ফিক করে হেসে ফেললো। নিধি মনে মনে বলল, প্ল্যান সাকসেসফুল। সবাই যেন বুঝলো নিধির এমন করার কারণ। তবে আরিফ এখনো বলছে, বেবি কি বলছো তুমি এসব? নিধি আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আরিফ বলতে লাগলো, আরে আমি তো ওর মার থেকে বাস্তব ভুলভাল কথা বলে ফেলেছি। তাই তো বলি, তোমার পেটটা বড় বড় লাগছে কেন হঠাৎ? আরিফ চমকে নিজের পেটের দিকে তাকালো। সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ বাদে আহান শাহরিয়ার বললেন, সারপ্রাইজ সন্ধ্যায় দিতাম, আর তুমি তো তাই সকালেই দিলাম। প্রত্যেকবারই তো একা একা কাটাও, এবার একটু তাই সবাই অনেকটা আশা করে আয়োজন করেছে। সন্ধ্যায় একটা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জ করেছে। মনটা ভেঙো না প্লিজ, অন্তত নিজের মায়ের কথাটা ভেবে রাজি হও। ও খুশি হবে অনেক তোমাকে আনন্দ করতে দেখলে, প্লিজ। সবাই আহানাপের দিকে উৎসুক নয়নে তাকিয়ে। আহানাপের চেহারাটা কেমন গম্ভীর হয়ে রয়েছে, যেন এই বুঝি একটা ধমক দিয়ে নাকচ করে দিবে। কিন্তু সে এমন কিছুই করলো না, শুধু হাসলো। সবাই উত্তর পেয়ে জোরে চেঁচিয়ে উঠল, আহান শাহরিয়ার ছেলের দিকে তাকিয়ে হাসলেন। কি করছো বেবিডো? রাহুলের কথায় তার দিকে তাকালো রোদেলা। কিচেনে রাহুলকে দেখে খানিকটা অবাক হলো। রাহুল তো বাহিরে বেরিয়েছে শুনেছিল সে, তাই তো ঘর থেকে বেরিয়েছিল। তাকে থাপ্পড় দেওয়ার পর আর মুখোমুখি হয়নি। কি হলো, কথা বলছো না কেন? রাহুলের কথায় হুঁশে ফিরল রোদেলা। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, পায়েস রান্না করছি। রাহুল রোদেলার মতো করেই বলল, কার জন্য? রোদেলা মনে মনে রাগলো বেশ, তবে প্রকাশ করলো না, শুধু বলল, আহানাফ ভাইয়ের জন্য, ওনার আজকে জন্মদিন। ওহো। রোদেলা কিছু বলল না। আর রাহুল বলে উঠল, আমাকে তো একদিন যেতে খাওয়ালে না। আপনি চাননি কখনো? চাইলেই খাওয়াতে। রোদেলা চিনির বয়াম খুঁজছিল। খুঁজতে খুঁজতেই বলল, রাহুল এগিয়ে এলো। এরপর বলল, কি খুঁজছো? চিনির বয়াম।
রোদেলা হঠাৎ খেয়াল করলো কে যেন ওটা উপরের তাকে উঠিয়ে রেখেছে। বিরক্ত হলো সে। রাহুল একটু ঝুঁকে বলল, ইউ নিড মাই হেল্প? বয়ামটা একটু। রোদেলার কথার মাঝে রাহুল তার কোমর ধরে উঁচু করে ফেলল। রোদেলা চমকে উঠল। আরে কি করছেন? কি লাগবে নিয়ে যাও। প্রিটি গার্ল, চিনির বয়াম আমি চিনি না। রোদেলা বয়ামটা দ্রুত নিল, তবে রাহুল তাকে নামালো না। কি হলো, নামান? না। কি? তারপরে কথা আমি বলিনি। শাস্তি দেব এখন তোমাকে, বেবি গার্ল। রাহুল ওকে পাজা করে কোলে তুলে নিল। রোদেলা চেঁচিয়ে উঠল, কি করছেন? রাহুল ওর চোখের দিকে অনিমেষ তাকিয়ে। রোদেলা নিচে নামার জন্য নড়চড় করছে। রাহুল বলে উঠল, তুমি এত কিউট কেন বেবি গার্ল? তোমাকে ভীষণ কঠিন একটা শাস্তি দেবো ভেবেছিলাম, অথচ তোমার চোখের দিকে তাকাতেই কেমন দুর্বল হয়ে গেলাম। রোদেলার নড়াচড়া বন্ধ হলো। রাহুলের চোখের দিকে তাকালো নিজেও। হঠাৎ তখন ভাই আপনিও না, আমাকে ফেলেই আহনাব আর আরিফ সবেমাত্র দরজায় এসে দাঁড়িয়েছে। দরজা থেকে কিচেনটা স্পষ্ট দেখা যায়। দুজনেই দাঁড়িয়ে পড়লো রোদেলা আর রাহুলকে এভাবে দেখে। আহনাবের ঠোঁটের কোণে এখনো হাসি উপস্থিত। সে রাফির হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছে। রোদেলা আহনাবকে দেখে হকচকিয়ে গেল। দ্রুত নামার জন্য রাহুলকে তাগাদা দিতে লাগলো। রাহুল যেন এটাই চাইছিল। সে নামালো না ওকে, বরং ওকে কোলে নিয়ে পেছনে ঘুরে বলল, হ্যাপি বার্থডে ব্রো। আহনাব হালকা হেসে হাত উঁচু করে বলল, থ্যাঙ্কস। রোদেলা রাহুলের বুকে ধাক্কা দিতে লাগলো। দাঁতের দাঁত পিষে বলল, নামাচ্ছেন না কেন? আমার ইচ্ছা। আমি একটু বাহির থেকে হাওয়া খেয়ে আসছি। না ভাই। আহনাব রাফিকে কিছু বলল না। সে বলল, তোমরা কন্টিনিউ করো, আমরা রুমে যাচ্ছি। এটা ওই ছেলেটা না? রাফি, রাফি ওর নাম। আয় রাফি। আহনাব আর রাফি উপরে চলে গেল। রাহুল এবার নামালো রোদেলাকে। রোদেলা ওর বাহুতে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। যদিও আঘাতটা তারই লাগলো, তবুও সে তেজি স্বরে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ। নামাচ্ছিলেন না কেন তখন? রাহুল রোদেলার হাতটা সামনে এনে বলল, ব্যথা পেলে না? আপনি কি পাগল? তুমি করলে তো। কি? হে চোরুনি। রাহুল ঠোঁটটা একটু চোকা করলো। রোদেলা ওর বুকে ধাক্কা মেরে ওকে বকতে বকতে চলে গেল। রাহুল হাসলো। এই মেয়ের মাঝে কিছু তো আছেই, অন্য সবার থেকে সে আলাদা। রাহুলকে পাগল করে ফেলে আশেপাশে থাকলে, তবে রোদেলাকে অপবিত্র করার বিন্দুমাত্র ইচ্ছা তার মনে জাগে না। থাপ্পড় খাওয়ার পরে হয়তো রেগে ভেবেছিল ও সব, বাট এই মেয়েটাকে সে ওভাবে চায় না। এই প্রথম বোধহয় রাহুল সংসারের স্বপ্ন দেখছে। নিজের ভাবনায় নিজেই হাসি পেল রাহুলের। কিরে মুখপুরি, কাজগুলো শেষ হয়েছে? এই তো মামি, হয়ে গেছে। কুহু এটো প্লেটগুলো ধুয়ে রেখে দিল পাশে। আনোয়ারা বেগম বলেন, গতকাল কি বেলুন ফাটিয়েছিলি রে? কান ধরে গিয়েছিল শব্দে। কুহুর হঠাৎ মনে পড়ে গেল রাতের কথা। আহনাব একটা কলও করেনি, আর সকালে উঠেই তো সে আনব্লক করে ফেলেছিল। কুহু বলল, কি জানি মামি, শব্দ শুনে তো আমি অজ্ঞানী হয়ে গিয়েছিলাম। বোম টোম ছিল মনে হয়। বলিস কি রে হতচ্ছাড়ি, কোথা থেকে এসব উটকো জিনিস কিনেছিস? আয়ন ভাইয়া দিয়েছিল। আয়ান সবেমাত্র এসে উপস্থিত হয়েছিল। নিজের নাম শুনে হতভম্ব হয়ে গেল সে। আনোয়ারা বেগম ছেলের নাম শুনে কিছু বললেন না, শুধু চোখ রাঙালেন। আয়ান বলল, আজকে সন্ধ্যায় রেডি থাকিস সুহাসিনী, বেরোবো। কোথায়? এমনি ঘুরতে বের হবো। কোনো দরকার নেই। তুমি কি চাইছো আমি চলে যাই? আয়ান। আয়ান কিছু বলল না। আনোয়ারা বেগম কুহুর দিকে তাকালেন, এরপর বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে তিনি রুমে চলে গেলেন। কুহু বলে উঠল, কোথায় যাবেন? বঙ্গি খেতে যাব তোকে নিয়ে। কি? রেডি থাকতে বলেছি, রেডি থাকবি। এত কথা বলিস কেন? কুহু মুখ ভেঙচি কাটলো। আয়ান চলে গেল। কুহুর ফোনে তখন একটা কল এলো। কুহু ফোনটা হাতে নিল। নামটা দেখে কুহুর কপাল কুঁচকালো। এ আবার কল করছে কেন? আকাশে মিটমিট করে তারা জ্বলছে। ধীরে ধীরে তিমির ঢাকা পড়ছে চারিদিকে। ল্যাম্পপোস্টের হলুদ আলো রাস্তাটা খানিকটা দৃশ্যমান হয়ে উঠেছে। মৃদু বাতাস বইছে। কুহু বড্ড বিরক্ত আজ।
আয়ান তাকে মাঝ রাস্তায় এসে বলছে আজ আহানাপের বার্থডে আর এখন তারা সেখানে যাচ্ছে। নাতাশা তাদের ইনভাইট করেছে। কুহুর প্রথমে বড্ড খারাপ লাগছিল। আহানাপ তো নিজেই তার কাছে এসেছিল, অথচ সে তাকে বার্থডে উইশ করতে পারেনি, উল্টো গুড়ি। কুহুর মনটা আবার মন খারাপে ছেয়ে গেল। সে জানেই না আজ আহানাপের জন্মদিন। এখন যে যাচ্ছে সে কোনো গিফটও তো কেনেনি। আয়ান কি যেন একটা কিনেছে, তো সে তো আর কিনেনি। এভাবে খালি হাতে যাবে সে? আহানাপ কি ভাববে? কুহুর ভাবনার মাঝেই বাইকটা এসে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে থামলো। কুহু ঝুঁকে গেল আয়ানের দিকে। আয়ানের কাঁধে রাখা হাতটা শক্ত করে চেপে ধরল। আয়ান সেদিকে তাকে মুচকি হাসলো। বাইক থেকে নেমে দাঁড়ালো সে। কুহু নামলো। আয়ান নিজের হেলমেটটা খুলে কুহুরটাও খুলে দিল। কুহু আজ সবুজ রঙের একটি 3 পিস পরেছে। মেকআপ বলতে ওই একটু চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। নিজের গায়ের রং এসব আটা ময়দা মেখে সাদা করার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই। সে নিজের এই রূপ নিয়েই সন্তুষ্ট। এদিকে আয়ানও তার সাথে ম্যাচ করে সাদা রঙের শার্টের উপর সবুজ রঙের কোট পরেছে। কুহু খেয়াল করেও করেনি যেন এমন একটা ভাব। আয়ান মনে মনে খুশি অনেকটা নিজের সুহাসিনীর সাথে ম্যাচিং ড্রেস আপ করতে পেরে। আয়ান সামনের উঁচু বিল্ডিংটার দিকে তাকালো। এই ঠিকানাই তো দিয়েছিল নাতাশা। আয়ান পকেট থেকে ফোন বের করে নাতাশার নম্বরে কল লাগালো। কুহু এদিকে সেদিকে দেখতে লাগলো। হঠাৎই তখন তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামলো। কুহু তাকালো সেদিকে। কপালে ভাঁজ পড়েছে কয়েকটা। তখনই গাড়ির দরজা খুলে গেল। নেমে এলো শুট বুট পরা এক সুদর্শন যুবক। কুহু কুচকালো, ভ্রু শিথিল হয়ে গেল। হৃৎপিণ্ডটা কেমন যেন করে উঠল। বিড়বিড় করে আওড়ালো,